মেজর জেনারেল রুকনুদ্দিন, আপনাকে আসলে এই মুহূর্তে আসলে সান্ত্বনা দেওয়ার মতো বা আপনার যে সময়গুলো অতিবাহিত হয়েছে সেগুলো আপনার মতো যাদের অতিবাহিত হয়েছে তাদেরকে হয়তো দেশ কোনোদিনও সেই সময়গুলো ফেরত দিতে পারবে না। কিন্তু তারপরও আমরা শেষ করার আগে আপনার শেষ অনুভূতি জানতে চাই। এখন আপনি ভবিষ্যতে, আপনি বলেছেন অবশ্য আপনার কথার মাধ্যমে, এরকম সিচুয়েশন যাতে কারো তিন বাহিনীর মানে সশস্ত্র বাহিনীকে যাতে এরকম সিচুয়েশনে পড়তে না হয়, তারপরও আপনার কাছে শুনতে চাই যে সরকারের প্রতি আপনার কি অনুরোধ থাকবে? এই সরকার বলেন, ভবিষ্যতে সরকার বলেন, এই বাহিনীগুলোকে রাজনীতিকরণের বাইরে রেখে বা রাজনীতি, তাদের তো মনের একটা আদর্শ থাকবে, সেটা অন্য বিষয়, কিন্তু সেগুলোকে বের করে এনে পানিশমেন্ট দেওয়া, সেই বিষয়ে আপনার কাছে শুনতে চাই। এক নম্বর হচ্ছে যে দেখেন, আমি আপনাকে বলেছি যে আমাদের কিছু বিতর্কিত এবং আমরা এখন সেনাবাহিনীতে বলেন যে আইন বই আমরা ফলো করি, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের বই। পরবর্তীতে এটা পাকিস্তান আর্মির হলো এবং ওই পাকিস্তান যেখানে লেখা আছে পাকিস্তান তুলে দিয়ে বাংলাদেশ, কিন্তু আইনগুলো ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রেক্ষাপট এবং বাস্তবতা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। সেই আমাদের স্বাধীনতার 54 বছর পরেও পরে এসে আমরা যদি সেই প্রেক্ষাপটের আইন কানুনগুলো রাখি তাহলে মুশকিল হবে। কারণ আপনি তখন দেখেন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান দুইটা অংশ ছিল, এবং যারা ওয়েস্ট পাকিস্তানে চাকরি করত তাদের ছুটি বাংলাদেশে, একজন ইস্ট পাকিস্তানের সৈনিক ওয়েস্ট পাকিস্তানে চাকরি করতেছে, সে বাংলাদেশে ছুটিতে আসার জন্য তার কতদিন ছুটি হবে, তার ট্রাভেল টাইম, এইসব হিসাব করে একটা ইয়ে ছিল। আর আজকে আমার বাংলাদেশের সৈনিক এই যে এত পদ্মা ব্রিজ, তারপর তিস্তা ব্রিজ, সব ব্রিজ হয়ে গেছে, সকালে ওইটা দুপুর 10টার ভিতরে খুলনা গিয়ে পৌঁছতেছে। তো এই অবস্থায় এই একটা সৈনিকের কদিন ছুটিতে যাওয়া উচিত? আমি এটা একটা উদাহরণ দিলাম, একটা ছোট্ট। এই বাস্তবতা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। কাজে এইগুলার আলোকে আমাদের অনেক আইন কানুন আছে যেগুলা পরিবর্তন করা দরকার, এবং আমাদের সেনাবাহিনীর সদস্যদের যে নিজেদের আত্মরক্ষা, নিজেদের এই যে আইনিভাবে নিজের নিজের পক্ষটাকে ক্লিয়ার করার যে আইনগুলো নাই, এইগুলো থাকতে হবে। অন্যান্য দেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশের বাস্তবতার ভিত্তিতে আমার মনে হয় প্রতিরক্ষা বাহিনীর আইন কানুনের সংস্কারের দরকার আছে, এবং অন্যান্য কিছু আশয় বিষয়ের সংস্কার দরকার আছে। এই প্রতিরক্ষা সংস্কারটার প্রতি সরকারের নজর দেওয়া উচিত। এইটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের প্রতিরক্ষা আধুনিকায়ন, সরকারকে এটা করতে হবে। ইরান এবং ইউএস যে যুদ্ধ হলো, ওখানে যে অদৃশ্য যুদ্ধের ছায়া কিভাবে ইসরায়েলের এফেক্ট পড়ছে, এইগুলোর কথা বিবেচনা করে আমাদের দেশকে প্রস্তুতি নিতে হবে। শুধু ইন্টারনাল আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে, এই চোর বাটপার রাজনীতিক এইগুলো নিয়ে ব্যস্ত থেকে লাভ নাই। আমাদের দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ছোট হলেও আমরা কিরকম শক্তিশালী হতে পারি, এটা ইরান কিন্তু আমাদের দেখাই দিচ্ছে। ইরানকে এত স্যাংশনের ভিতর রাখার পরও সেই 47 বছর ধরে ওরা প্রস্তুতি নিচ্ছিল খেয়ে না খেয়ে, এবং ও দেশকে অর্থনৈতিক কষ্টে রেখে এই দেশ তৈরি হচ্ছিল, এবং আমরা এটা প্রমাণ পেলাম সে একাই 100 হয়ে কিভাবে যুদ্ধ লড়ে গেল দুইটা বড় বড় শক্তি, ইসরায়েল আমেরিকার সাথে। তো সেই জন্য আমাদের দেশকে এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর হচ্ছে এই ধরনের ঘটনা রাজনীতি করণের মাধ্যমে কিন্তু হয়। এটা শুধু আমি সেনাবাহিনীর ব্যাপারে বলবো না, এই যে সচিব বলেন, উপসচিব বলেন, পুলিশের লোক বলেন, অন্যান্য সরকারের অন্যান্য রাষ্ট্রযন্ত্র এবং বিভাগে রাজনীতিকরণ হওয়া উচিত নয়। কারণ রাষ্ট্রযন্ত্র নিউট্রাল থাকতে হবে। আজকে আপনি হলেন প্রধানমন্ত্রী, কালকে আরেকজন হলো প্রধানমন্ত্রী। এইটা হচ্ছে যে দুইজন দুই দলের, আপনি কিভাবে চালাবেন, আপনার চিন্তা ভাবনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য ওইটাই হবে ভেরিয়েশন। আওয়ামী লীগ কিভাবে চালাচ্ছে, বিএনপি কিভাবে চালাচ্ছে, বা জামাত কিভাবে চালাচ্ছে, তার মানে এই না পুরা রাষ্ট্রযন্ত্রকে নিজের কইরা নিজের মতো ওদেরকে ব্যবহার করতে হবে। এইটা করা যাবে না। এইটার জন্য আইন কানুন না যথেষ্ট আছে, ওইটা মেনে চললেই হবে। যেমন সেনাবাহিনীতে আছে যে ডোন্ট ওবে আনলফুল কমান্ড, আনলফুল কমান্ড ওবে করবে না, এটা মানলেই তো হয়। কিন্তু আমাদের কোন সেনাবাহিনী প্রধান কোনোদিন গিয়ে বলে নাই, কেন? নিজে চাকরির জন্য। আরে ড্যাম, আমাকে চাকরি ঠিক করলে করবে, ওই একটা সেনাপ্রধান যাক না, তারপর দেখবে অবস্থা। কিন্তু কেউ কোনোদিন রুখে দাঁড়ায়নি, সবাই
চাচা আপন প্রাণ বাঁচা, বাপুরাম সাপুরে মাজা ভাঙ্গা অফিসার গুলাকে সেনাপ্রধান বানাইছে। এই জেনারেল হাসান মাসুদের পর থেকে যতগুলো সেনাপ্রধান আসছে এভরিবডি ইজ মাজা ভাঙ্গা, নিজের স্বার্থের জন্য তারা ই করছে যত কথাই বলুক। যদিও তাদের উপরে আমাদের অনেকের আশা ছিল, অনেকে মনে করছিল যে বাংলাদেশি বিএম এর প্রোডাক্ট অফিসাররা যখন সেনাপ্রধান হবে এবং উপরে যাবে হয়তো আমরা আরো অনেক ভালো দেখবো। নো, দ্যাট হ্যাজ বিন প্রুভড রং। সো এই জিনিসটা থেকে আমাদের মানুষের এই ভুল ধারণাটা আমাদের ভাঙতে হবে। তো বর্তমান সরকার প্রতি আমার ইয়ে থাকবে, এই সেনাপ্রধান হয়তো আগামী বছর রিটায়ার করতে পারেন নর্মাল ইয়েতে যদি যায়। তো নূতন সেনাপ্রধান সিলেকশনের ব্যাপারে আপনি যেন, তারেক রহমানকে বলছি, আপনি যেন আপনার মায়ের মতো বা তখনকার যে সরকার ছিল ওই ভুল না করেন। জেনারেল মঈনের মতো একটা চাটুকার, একটা কাপুরুষকে, কাওয়ার্ডকে চিফ বানিয়ে সেই দেশকে যেরকম বিপদে ফেলে দিছে। বিডিআরে আমার এতগুলো লোক মারা গেল জাস্ট ফর দিস কাওয়ার্ড চিফ। সে অর্ডার দিলেই হয়ে যায়, তার তো এখানে ফিজিক্যালি আসার দরকার নাই, সে অর্ডার পর্যন্ত দেয় না। বরঞ্চ একটা ব্রিগেড আসছিল 46 ব্রিগেড 27 নম্বর রোডে, এদেরকে আটকায় রাখছে, এদেরকে সামনে আগাইতে দেয় নাই। হাউ ক্যান ইট হ্যাপেন? তারেক তো সেনাপ্রধান না, হাসিনা তো সেনাপ্রধান না, আপনি সেনাপ্রধান, আপনাকে দায়িত্ব দিছে, আপনি অ্যাকশন নেন। আপনার অফিসারকে ওখানে পাখির মতো ধরে ধরে মারতেছে, আর আপনি যমুনাতে বৈশা চা খাইতেছেন যে রাজনৈতিক ভাবে সমাধান হবে। কিসের রাজনৈতিক ভাবে সমাধান? সিচুয়েশন ডিকটেট, যেখানে লোক মারতেছে ওখানে রাজনৈতিক সমাধান তো হবে না। আগে তো এটাকে ঠেকাইতে হবে। হ্যাঁ, ঠেকাইতে হবে। ইট ওয়াজ নট মানে ডিফিকাল্ট টাস্ক, বাট এই কাপুরুষ ব্যাড কমান্ডার থাকলে এই সমস্যা হয়। যখন ইউ হ্যাভ এ ব্যাড কমান্ডার, তখন আন্ডার কমান্ড যারা থাকে তারা সাফার করে এইভাবে। তো সেই জন্য যখন চিফ বানাবেন, বর্তমান সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে প্রফেশনাল, নন পলিটিক্যাল এবং গার্ডসওয়ালা অফিসার রাখতে হবে, যেন কোনো কিছু ভুল হলে আপনাকে বলতে পারে। জেনারেল, আমি এখানে একটা কথা বলি, এই ইন্দিরা গান্ধী এসে বলছিল বাংলাদেশে অ্যাটাক করার জন্য, ওই ইস্ট পাকিস্তান যে সময়টাতে বলছিল, তখন ওই যে মানেকশ, জেনারেল মানেকশ, সে অনেক স্মার্ট অফিসার ছিল, প্রফেশনাল অফিসার ছিল। সে প্রাইম মিনিস্টারকে বলছে যে নো প্রাইম মিনিস্টার, আই ক্যানট অ্যাটাক নাও। সোজা কথা, সে ডিনাই করছে। পরেও তারে বলছে যে এখন বৃষ্টির দিন, এখন বৃষ্টিতে গেলে আমরা আটকায় যাবো, এটা আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। ওদের ইস্ট পাকিস্তানে অনেকগুলো নদী নালা আছে, আমরা যেতে পারবো না, আমাদের অ্যাডভান্স প্রোগ্রেস করবে না, এই ধরনের অনেক আইন কানুন দেখ। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, মানে বলতে হবে, সত্যকে সত্য বলার মতো একজন অফিসার, একজন জেনারেলকে আপনার বেছে নিতে হবে। কারণ আপনার চাটুকার, আপনি যা বলবেন ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস মিনিস্টার দিয়ে এই সেনাবাহিনীর কাজ হয় না। তো কাজেই সেনাপ্রধান সিলেকশনের সময় এটা যেন সরকার খেয়াল রাখে যে মাজাভাঙ্গা বাপুরাম সাপুরে টাইপ জেনারেলকে যেন নিজের ধান্দায় থাকবে, এই ধরনের অফিসারকে যেন সেনাপ্রধান না বানায়। কারণ এইটা কিরকম বিপদ আনে এটা বিএনপি দেখছে। তো এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানদের প্রতি, অথরিটির প্রতি আমার অনুরোধ থাকবে, এই গৌরবের সংস্থা সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, এইগুলাকে প্রফেশনাল করার চেষ্টা করতে হবে। এই যে প্রায় 2 বছরের বেশি, আমার মনে হয় ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে আমাদের সেনাবাহিনী বাইরে, ক্যান্টনমেন্টের বাইরে এতদিন কখনো ছিল না। কারণ আমাদের একটা ডেইলি রুটিন থাকে ট্রেনিং, এবং যেমন মনে করেন আপনি শুটিং এ গেলেন, আপনি ভালো ফায়ারার, আপনি ইউ আর এ গুড ফায়ারার, বাট আপনি যদি প্র্যাকটিস না থাকে ইউ উইল বিকাম এ ব্যাড ফায়ারার। টার্গেট আপনার গুলি লাগবে না আপনি শুটিং এ যখন যাবেন। তো সেই জন্য এটার জন্য অনুশীলন দরকার হয়, প্রশিক্ষণ, অনুশীলন, এগুলোর মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, এদেরকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। এই জিনিসটা প্রতি খেয়াল রাখতে হবে, এবং কোনো ক্রমেই যেন রাজনীতিকরণ না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কেউ যদি রাজনীতির পথ ধরে হাঁটতে চায়, রাজনীতিভাবে কলুষিত হচ্ছে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আর আরেকটা যে জিনিসটা, ওটা হচ্ছে যে আমাদের সৈনিকদের মোটিভেশনটা। কারণ বিগত 16 বছরে এই শেখ মুজিবের ছবি পারলে বাথরুমে পর্যন্ত লাগাই দিছে, রাস্তার মোড়ে মোড়ে লাগাই দিছে, যেইভাবে কমিউনিস্ট কায়দায় মোটিভেশনের চেষ্টা করছে। এটা শুধু আমাদের দেশকে, বাংলাদেশ ফার্স্ট, আমাদের দেশ সবার আগে, এই জিনিসটার উপর ভিত্তি করে আমাদের সবাইকে মোটিভেট করতে হবে।
যে আমাদের দেশের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।